টপিকে যাব আমরা। তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের দুটো পার্ট আছে, আমি একদম স্টার্টিংয়ে বলেছিলাম। এখন পর্যন্ত যেটা আমি আলোচনা করলাম তাপগতিবিদ্যার, অ্যাকচুয়ালি এটাই তাপগতিবিদ্যা। আর একটা পার্ট যেটা আলোচনা করব এর পরের পার্টটা, সেটা হচ্ছে তাপ রসায়ন। তাপ রসায়ন যাকে বলা হয় থার্মোকেমিস্ট্রি। আর এটা থার্মোডাইনামিক্স। যেটাকে রাসায়নিক গতিশক্তি বলা হয়। এই পার্টটা আলোচনা করব। প্রথম পার্টে কি কি ছিল? প্রথম পার্টে আমরা যেগুলো এখন পর্যন্ত আলোচনা করলাম সেগুলো ছিল তাপ রসায়নে, থার্মোকেমিস্ট্রিতে। এর পরের পার্টটা যেটা ডিসকাস করব, তাহলে এই পার্টটা তোমাদের হয়ে গেছে। এই পার্ট থেকে আশা করি যেগুলো পড়িয়েছি সেগুলো সবই পারবে। হ্যাঁ, আর একটা জিনিস আমি বাদ দিয়ে গেছি, যেহেতু লেখা নেই বইতে, সিলেবাসে লেখা নেই সেরকম ভাবে, অ্যাডাইবেটিক প্রসেসে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকার্য, এইটা আমি আলোচনা করিনি। সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্য আলোচনা করেছি, অ্যাডাইবেটিক প্রসেসে কিন্তু আমি কৃতকার্য আলোচনা করিনি। তোমাদের বইতে, নতুন বইতে যদি থাকে অ্যাডাইবেটিক প্রসেসে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকার্যের পরিমাণ যদি থাকে সিলেবাসে বা বইতে যদি থাকে আমাকে বলবে। আমি যে বইটা ফলো করি সেটাতে নেই, সেই জন্য আমি আলোচনা করিনি। আর একটা কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই যে চলরাশিগুলো আছে পিভিটি, এদের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটাও আমি আলোচনা করিনি। যেমন একটা রিলেশন বলছি, পিভি গামা সমান ধ্রুবক, এরকম একটা রিলেশন আছে। পি এর সাথে ভি, আবার পি এর সাথে টি আছে, ভি এর সাথে টি আছে। এই রিলেশনগুলো কিন্তু আমি আলোচনা করিনি। তোমাদের বইতে যদি রিলেশনগুলো দেওয়া থাকে তাহলে আমাকে বলবে, নেক্সট দিন আমি তাহলে এটা আলোচনা করে দেবো, যদি তোমাদের বইতে থাকে। এটা অ্যাডাইবেটিক প্রসেসে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকার্য আর চলরাশিগুলোর মধ্যে রিলেশন পিভি আর টি এর মধ্যে যে রিলেশন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এবার আমি আমাদের আজকের টপিকে আসছি, নেক্সট টপিকে, সেটা হচ্ছে তাপ রসায়ন বা থার্মোকেমিস্ট্রি। প্রথমে সংজ্ঞা থেকে শুরু করি। সংজ্ঞা কি? তাপ রসায়ন বা থার্মোকেমিস্ট্রি কাকে বলে? রসায়নের যে বিভাগে রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব বা শোষণ সংক্রান্ত আলোচনা করা হয় তাকে বলা হয় থার্মোকেমিস্ট্রি। তোমার মনে আছে থার্মোডাইনামিক্সের সংজ্ঞা যখন দিচ্ছিলাম তখন বলেছিলাম যে বিজ্ঞানের বা রসায়নের যে বিভাগে এক প্রকার শক্তি থেকে আর এক প্রকার শক্তির রূপান্তর, এই রূপান্তর নিয়ে যে আলোচনা করা হয় তাকে থার্মোডাইনামিক্স বলা হয়। আর এক্ষেত্রে কি বলছি, থার্মোকেমিস্ট্রিতে কি বলছি, রসায়নের যে বিভাগে বা রসায়নের যে শাখায় বিক্রিয়ায় তাপের উদ্ভব বা শোষণ সংক্রান্ত আলোচনা করা হয়, হিট ইভলভ হয় বা হিট অ্যাবজর্ব হয়, এই আলোচনাগুলো করা হয়, তাকে বলা হয় থার্মোকেমিস্ট্রি বা তাপ রসায়ন। এরপরে আরেকটা জিনিস আসছে, তাপ রাসায়নিক সমীকরণ, থার্মোকেমিক্যাল ইকুয়েশন। দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় বিষয়, থার্মোকেমিক্যাল রিয়াকশন। থার্মোকেমিক্যাল রিয়াকশন কাকে বলে? তাপ রাসায়ন সমীকরণ কাকে বলা হয়? যে সমতাযুক্ত রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থা এবং বিক্রিয়ার ফলে উদ্ভূত বা শোষিত তাপের পরিমাণ উল্লেখ থাকে, সেই সমীকরণকে তাপ রাসায়নিক সমীকরণ বলে। অর্থাৎ তাপ রাসায়নিক এরই একটা অংশ হচ্ছে তাপ রাসায়নিক সমীকরণ। এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝতে পারবে সংজ্ঞাটা। সাপোজ আমি একটা রিয়াকশন লিখছি, কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইড। এটা একটা রাসায়নিক সমীকরণ। তাপ রাসায়নিক সমীকরণ কখন বলবো এটাকে? যখন এখানে তোমার
এই বিক্রিয়ার ক্ষেত্রে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে বা শোষিত হচ্ছে সেটাও লেখা থাকবে। আর কি লেখা থাকবে, এদের বিভিন্ন দশাগুলো লেখা থাকবে, ভৌত অবস্থাগুলো লেখা থাকবে। যেমন কার্বন ব্র্যাকেটে লিখে দিয়েছে এস, কার্বন সলিড অবস্থায় আছে। অক্সিজেন ব্র্যাকেটে লিখে দিয়েছে জি, অক্সিজেন গ্যাসীয় অবস্থায় আছে। আর কার্বন ডাইঅক্সাইড ব্র্যাকেটে লিখে দিয়েছে জি। এটাকেও আমরা রাসায়নিক সমীকরণ বলবো। তাপ রাসায়নিক সমীকরণ কখন বলবো, যদি এর পাশে কমা দিয়ে ডেল্টা এইচ সমান একটা মান লিখে দেয়। যেমন আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে বলছি ডেল্টা এইচ সমান -393.5 কিলো জুল লেখা আছে। এই সমীকরণকে বলবো তাপ রাসায়নিক সমীকরণ। যেহেতু এই বিক্রিয়ার ক্ষেত্রে কি লেখা আছে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ, সেই বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ দেখো সমতাযুক্ত একটা সমীকরণ আছে, ব্যালেন্স ইকুয়েশন আছে। আর কি আছে, বিভিন্ন বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থা দেওয়া আছে। কার্বন সলিড অবস্থায়, অক্সিজেন গ্যাসীয় অবস্থায়, কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থায়। আর খুব ভাইটাল জিনিস যেটা কি, এই বিক্রিয়ায় কি পরিমাণ তাপ উদ্ভূত হচ্ছে বা শোষিত হয়েছে সেটাও ডেল্টা এইচ এর আকারে পাশে লিখে দিয়েছে। ডেল্টা এইচ সমান -393.5 কিলোজুল। এই সমীকরণকে বলবো আমরা থার্মোকেমিক্যাল ইকুয়েশন। আচ্ছা, থার্মোকেমিক্যাল ইকুয়েশন লেখার কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো আমরা জানি, কিন্তু কিছু স্পেসিফিক জিনিসগুলো বা কিছু নির্দিষ্ট জিনিস আমি আলোচনা করে দেবো বা বলে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে রাসায়নিক সমীকরণ, এই সমীকরণ লেখার কিছু পদ্ধতি আছে। তাপ রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি। তাহলে আমি জেনে গেছি তাপ রসায়ন কি, তাপ রসায়ন সমীকরণ কি, আর এটা বলছি তাপ রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি। দুটো পদ্ধতিতে তুমি জেনেই গেছো। যেমন প্রথম পদ্ধতি কি, যে এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থাগুলো লেখা হয় ব্র্যাকেটের মধ্যে, আর এই বিক্রিয়ায় কি পরিমাণ তাপ উদ্ভূত হচ্ছে বা কি শোষিত হচ্ছে সেটাও লেখা হয়। যেমন 1 নম্বর পয়েন্টেও লিখতে পারি, এগুলো বলি রিডিং পড়বে, এইগুলোকে মুখস্থ করার কোনো দরকার নেই, বুঝে নিলেই হবে ব্যাপারগুলো। তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয়, অর্থাৎ এক্সোথার্মিক রিয়াকশন যদি হয়, সেই এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কি দেখা যায়, ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ হয়। আর কি, যদি এন্ডোথার্মিক রিয়াকশন হয়, যেটাতে তাপ শোষিত হয়, তাপ শোষক বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি কিন্তু এটা। এটা আরেকটু বলে দিই, আগে কিভাবে লেখা হতো এক্সোথার্মিক রিয়াকশনকে আর এন্ডোথার্মিক রিয়াকশনকে, দুরকম ভাবে আমি শিখিয়ে দিচ্ছি। সাপোজ বলছি একটা রিয়াকশন এ প্লাস বি ভৌত অবস্থায় লেখা আছে, লিখেই দিই। এ ভেবে নাও ব্র্যাকেটে জি আছে, বি ব্র্যাকেটে জি আছে, তৈরি হয়েছে সি ব্র্যাকেটে জি। এখানে লেখা আছে প্লাস কিউ, এরকম পড়েছো, দেবে মাধ্যমিক লেভেলে পড়েছো প্লাস কিউ, বা এখানে প্লাস তাপ থাকে, প্লাস তাপ, প্লাস 100 বা 200 ক্যালোরি, বা যে কোনো মান লেখা থাকতে পারে, বা 40-46 ক্যালোরি। এই যে বিক্রিয়াটা আছে, তুমি কি বলতে পারবে এটা এক্সোথার্মিক রিয়াকশন না এন্ডোথার্মিক রিয়াকশন? মাধ্যমিক লেভেলে কোশ্চেন। এটা এক্সোথার্মিক রিয়াকশন না এন্ডোথার্মিক রিয়াকশন, তুমি এইখানে এইটা দেখে বলে দিলে এন্ডোথার্মিক, তাই না, পজিটিভ ভ্যালু দেখে। অ্যাকচুয়ালি এটা এক্সোথার্মিক রিয়াকশন, দিস ইজ এক্সোথার্মিক রিয়াকশন। তাপ উৎপাদক বিক্রিয়াকে এইভাবে লেখা যায়। এখন কিভাবে লেখা হয়, এনথালপির টার্মে লেখা হয়। এখন এইটাকেই লেখা হয় অথবা দিয়ে এ ব্র্যাকেটে জি প্লাস বি ব্র্যাকেটে জি অ্যারো দিয়ে সি ব্র্যাকেটে জি, কমা দিয়ে লেখা হয় ডেল্টা এইচ সমান নেগেটিভ। যদি এখানে প্লাস কিউ থাকে, মানে তাপ উৎপন্ন হচ্ছে, তুমি ভালো করে ভাবো, প্রোডাক্ট তৈরি হচ্ছে প্লাস তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে সেইটা টেস্ট টিউবটা পুরো গরম হয়ে যাবে, বা বিকারটা বা পাত্রটা গরম হয়ে যাবে, সেটা প্লাস কিউ দিয়ে লেখা হয়। এইটা যা, এটাই তাই। যদি আমি ওপরে বিক্রিয়াটাকে লিখি, কিউ এর আকারে লিখি, তাহলে কিভাবে লিখবো, কার্বন সলিড প্লাস অক্সিজেন গ্যাস প্লাস CO2 গ্যাস প্লাস 393.5 লিখবো,
প্লাস 393.5 লিখবো। আর ডেল্টা এইচ এর রেসপেক্টে যদি লিখি, মানে উপরে লিখে দিচ্ছি, তুমি দেখে নাও। এটা এরকম ভাবে লেখা যেতে পারে, আগে লেখাও হতো এরকম ভাবে, এখন লেখা হয় না এরকম ভাবে, প্লাস এরকম ভাবে লেখা হতো 393.5 কিলো জুল। বুঝতে পেরেছি? তাহলে তাহলে এক্সোথার্মিক এরকম ভাবে লেখা হয়। আর এন্ডোথার্মিক লেখা হলে কি হবে, লেখা হবে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কি লেখা হবে, মাইনাস কিউ দিয়ে লেখা হতে পারে, বা ডেল্টা এইচ সমান পজিটিভ ভাবে লেখা হতে পারে। তাহলে এক্সোথার্মিক এখন আপাতত এরকম ভাবেই লেখা থাকবে। তোমার যে কোনো রাসায়নিক সমীকরণ, তাপ রাসায়নিক সমীকরণ এরকম ভাবে লেখা হবে। এই যে উপরে লিখে দিয়েছি, এরকম ভাবে লেখা থাকবে। এরকম অনেক উদাহরণ তুমি পাবে। তাহলে প্রথম নিয়ম জেনে গেলাম, যদি তাপ শোষক বিক্রিয়া হয় আর তাপ উৎপাদক বিক্রিয়া হয়, তাহলে কিরকম ভাবে ডেল্টা এইচ কে রিপ্রেজেন্ট করা হয়। আর একটা কি, এটাও বলে দিয়েছি যে বিক্রিয়াটা সমতাযুক্ত হবে, আর বিক্রিয়ায় যে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়জাত পদার্থ তাদের মোল সংখ্যাগুলো আগে লেখা থাকবে। যেমন এখানে যদি বলি 1 মোল কার্বনের সঙ্গে 1 মোল অক্সিজেন অণুর বিক্রিয়ায় 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু তৈরি হয়েছে, এখানে মোল সংখ্যাগুলো লেখা থাকবে। অনেক সময় হাফ লেখা থাকতে পারে, বা 2 লেখা থাকতে পারে, বা 3 মোল লেখা থাকতে পারে, এইগুলো লেখা থাকবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আর একটা কি নিয়ম আছে, ভৌত অবস্থাগুলো লেখা থাকবে, আগেই বলে দিয়েছি, সলিড না গ্যাস না লিকুইড সেটা লেখা থাকবে। আর কি, সমীকরণে অনেক সময় ডেল্টা এইচ এর মানগুলো প্রমাণ অবস্থাতেও বলতে পারে। প্রমাণ অবস্থায় একটি রাসায়নিক সমীকরণ, বা প্রমাণ অবস্থায় একটি তাপ রাসায়নিক সমীকরণ। প্রমাণ অবস্থায় মানে কি, এইখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলা হয়, আর 1 অ্যাটমসফিয়ার চাপকে বলা হয় প্রমাণ চাপ। তাহলে প্রমাণ অবস্থা বলতে মানে বলতে চাইছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়াটা হচ্ছে, বা 298 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটি হচ্ছে, আর 1 অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়াটা হচ্ছে। আবার অনেক সময় কি থাকে, যে জলীয় দ্রবণে, ব্র্যাকেটে নাও তোমার এরকম লেখা আছে যে HCl বা CuSO4, ব্র্যাকেটে লেখা আছে AQ। এটার মানে কি, AQ মানে কি, যে কোনো বিক্রিয়ক অ্যাকুয়াস, AQ মানে হচ্ছে অ্যাকুয়াস, AQUEOUS, অ্যাকুয়াস। অর্থাৎ বলতে চাইছি এখানে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থগুলি জলে দ্রবীভূত অবস্থায় আছে। সেই জলে দ্রবীভূত অবস্থায় থাকলে এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে AQ লেখা হয়, এটাও আমরা জানি। আচ্ছা, আরেকটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে একটা বিক্রিয়া আছে, ভেবে নাও, আমি এই বিক্রিয়াটাই লিখছি আবার, এরকম ভাবে আছে, কার্বন ব্র্যাকেটে S প্লাস অক্সিজেন ব্র্যাকেটে G তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড ব্র্যাকেটে G। আর ডেল্টা এইচ এর ভ্যালু কত ছিল, মাইনাস বলো 393.5 কিলো জুল। এই সমীকরণটা এখানে 2 দিয়ে গুণ করেছি আমি সমীকরণটাকে। ডেল্টা এইচ কত লিখবো, 2 ইন্টু, ভেরি গুড, 2 ইন্টু মাইনাস 393.5। আমি কি করলাম, কোনো সমীকরণকে যদি আমি 2 দিয়ে বা কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি, খুব ইম্পর্টেন্ট, গুণ বা ভাগ করি, তাহলে এনথালপিটাকে আমি সেই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করব। কেন করছি বলো দেখি এটা, একদম সঠিক কথাটা কে বলবে, কেন করছি এনথালপিটাকেও আমি যত সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করছি, এনথালপিটাকে গুণ বা ভাগ করছি, বলো বলো বলো। ওই পরিমাণগুলো বাড়ছে, তাহলে ডেল্টা এইচ এর মানও তো বেড়ে যাবে। কেন, ডেল্টা এইচ পরিমাণগত ধর্ম, তাই না? একটা এনথালপি পরিমাণগত রাশি একটা, ভেরি গুড। আচ্ছা, আর কি, না কোনো সমীকরণ আছে, সাপোজ এই যে উপরের সমীকরণটা আছে, এই সমীকরণটাকে আমি উল্টো করে লিখেছি, রিভার্স করে বা বিপরীতমুখী করে লিখেছি, তাহলে এনথালপিটা কি হয়ে যাবে,
মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে প্লাস মাইনাস। হয়ে যাবে। ভেরি গুড। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করার কিছু নাই, বুঝে নিলেই হবে। ঠিক আছে, কোনো তাপ রাসায়নিক সমীকরণকে বিপরীত ভাবে যদি লেখা হয়, সেই সমীকরণে ডেল্টা এইচ এর মান একই থাকবে কিন্তু তার চিহ্ন পরিবর্তিত হয়ে যাবে। এইটাই সাধারণত তোমার কোনো তাপ রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি। আরো দু একটা টার্ম বলে দেবো আজকে। একটা টার্ম হচ্ছে বিক্রিয়ার তাপ। এটা পরীক্ষায় অনেক সময় সংজ্ঞা লিখতে দেয়। ওখানে 2 দিয়ে কেন গুণ করলাম? 2 দিয়ে কেন গুণ করলাম? অন্য কিছু দিয়ে গুণ করা যাবে না? হ্যাঁ, কেন করা যাবে না? অন্য আমি বোঝাতে চাইলাম যে 2 দিয়ে গুণ করলে এটা 2 দিয়ে গুণ করছি, না আমি এটা 3 দিয়ে গুণ করছি, তাহলে এটাও 3 দিয়ে গুণ করবো, এটা বোঝাবার জন্য এটা বললাম। বা না, এটা 3 দিয়ে ভাগ করে দিলাম, হাফ করে দিলাম, হাফ সি, তারপরে বললাম হাফ O2, এরকম, তাহলে হাফ CO2, তাহলে এই সমীকরণটাকে ওই যে এনথালপি আছে তাকেও হাফ দিয়ে আমি গুণ করে দেবো বা 2 দিয়ে ভাগ করে দেবো, এইটা বোঝাবার জন্য বললাম। ঠিক আছে, হ্যাঁ স্যার। বিক্রিয়ার তাপ যাকে বলা হয় হিট অফ দ্য রিয়াকশন, হিট অফ রিয়াকশন বা হিট অফ দ্য রিয়াকশন। অনেক সময় সংজ্ঞা লিখতে দেয় বিক্রিয়ার তাপ বলতে কি বোঝো, আর বিক্রিয়ার তাপ কয় প্রকার হতে পারে। ঠিক আছে, সাধারণত এই যে সমীকরণগুলো আমি লিখলাম একটু আগে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় এই যে সমিত সমীকরণ দ্বারা নির্দেশ করলাম বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলিকে মোল সংখ্যার অনুপাতে আমি বিক্রিয়ক এবং বিক্রিয়া পদার্থকে লিখলাম, সম্পূর্ণভাবে লিখলাম। এই লেখার পরে বা এই সমীকরণের যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, অর্থাৎ যে পরিমাণ এনথালপি বা তাপের পরিবর্তন ঘটে, উদ্ভূত হতে পারে বা শোষিত হতে পারে, তাকে বিক্রিয়ার তাপ বলে। অর্থাৎ এইটা হচ্ছে বিক্রিয়ার তাপ। একটা বিক্রিয়াকে যদি আমি নির্দিষ্ট সমিত সমীকরণ দ্বারা লিখি, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা নির্দিষ্ট অনুপাতে লিখি, আর তাদের ভৌত অবস্থায় আমি লিখি, তাহলে যে পরিমাণ তাপ শোষিত হবে বা উদ্ভূত হবে তাকে বলা হয় বিক্রিয়ার তাপ বা হিট অফ রিয়াকশন। এটা কি হতে পারে? দুরকম হতে পারে। একটা হচ্ছে স্থির আয়তনে হতে পারে, আর একটা হতে পারে স্থির চাপে হতে পারে। আর একটা কথা বলে দিই, বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রেই স্থির চাপে হয়, বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে স্থির চাপে, অর্থাৎ এনথালপি ক্যালকুলেশনই করি। যদি আমি এই স্থির আয়তনে করতাম তাহলে রিয়াকশনের পরে কি লিখতাম, অ্যারো দিয়ে বা সমান দিয়েও লিখতে পারি, অ্যারো দিয়ে লিখি, তখন আমি লিখবো ডেল্টা ইউ ইকুয়ালস টু, যেহেতু স্থির আয়তনে লিখছি ডেল্টা ইউ সমান লিখবো। আর যদি স্থির চাপে লিখি তাহলে কমা দিয়ে কি লিখবো, ডেল্টা এইচ সমান। স্থির আয়তনে বিক্রিয়ার তাপ মানে ডেল্টা ইউ বলতে চাইছে, স্থির চাপে বিক্রিয়ার তাপ মানে ডেল্টা এইচ বলতে চাইছে। আর ম্যাক্সিমাম রিয়াকশনই স্থির চাপে হয়। কেন হয়? কারণ ওপেন অ্যাটমসফিয়ারে হয়, মুক্ত বা খোলা পাত্রে রিয়াকশনটা করি আমরা। কোনো বিক্রিয়ার বিকারের মধ্যে বা কোনো কনিক্যালের মধ্যে বা কোনো টেস্ট টিউবের মধ্যে যখন আমরা রিয়াকশনটা করি তখন ওপেন থাকে, সেটা ওপেন যদি থাকে তাহলে সেটা কি হয়, স্থির চাপেই হয়। সেই জন্য বেশিরভাগ রিয়াকশনের শেষেই ব্র্যাকেটে বা কমা দিয়ে ডেল্টা এইচ এর ভ্যালুটা লেখা থাকে, ডেল্টা ইউ খুব কম পরিমাণেই থাকে। ঠিক আছে, তাহলে দুরকম বিক্রিয়ার তাপ হতে পারে, হিট অফ রিয়াকশন হতে পারে স্থির চাপে বা স্থির আয়তনে। আর কি, এই যে বিক্রিয়ার তাপ বা বিক্রিয়ার এনথালপি কি কি বিষয়ের উপর নির্ভর করে, এগুলো রিডিং পড়ে নেবে। কি কি বিষয়ের উপর নির্ভর করে? বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থার উপর নির্ভর করে। কঠিন অবস্থায় আছে না গ্যাসীয় অবস্থায় আছে না তরল অবস্থায় আছে, রিঅ্যাকশনটা কোন অবস্থাতে ঘটছে তার উপর নির্ভর করে কিন্তু। ঠিক আছে, আর কি করে? কতটা পরিমাণে পদার্থ নিয়েছে, অর্থাৎ মোল সংখ্যার উপর নির্ভর করবে। 1 মোল বিক্রিয়া করছে না 2 মোল বিক্রিয়া করছে না একাধিক মোল রিয়াক্ট্যান্ট রিয়াকশন করে প্রোডাক্ট তৈরি করছে, তার উপর কিন্তু বিক্রিয়ার তাপ বা এনথালপি নির্ভর করে। আর কি, কোনো বিক্রিয়ায় যদি বিক্রিয়ক মৌলের বহুরূপতার হয়, বহুরূপী, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমি, কার্বন ব্র্যাকেটে লিখেছি গ্রাফাইট, তার সাথে অক্সিজেনের বিক্রিয়া করেছি, তৈরি হয়েছে কি, কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে একটা এনথালপির পরিবর্তন হবে
এবার এই কার্বনটা গ্রাফাইট না নিয়ে আমি যদি ডায়মন্ড নিতাম, হীরক নিতাম, তাকে যদি দহন করতাম অক্সিজেন দিয়ে, তাহলে এই যে CO2 হতো আর এইখানে যে এনথালপির পরিবর্তন হবে, এটা কি সমান হবে? কি মনে হচ্ছে তোমার? গ্রাফাইটকে আমি দহন হবে না, গ্রাফাইটকে দহন করবো, মানে এখানে দেখো কার্বন, একেও কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, আবার কার্বনের সাথে হীরকের মানে হীরক রূপভেদটাকে নিয়ে আমি বিক্রিয়া করছি, নিশ্চয়ই দুটোর ক্ষেত্রে এনথালপির পরিবর্তন এক হবে না। অর্থাৎ যদি কোনো মৌল বহুরূপতা দেখায়, বহুরূপতা প্রদর্শন করে, তাহলে সেই মৌলগুলোর ক্ষেত্রে বিক্রিয়ার তাপ এক হবে না। তাহলে কি কি পয়েন্ট হলো? 1 নম্বর পয়েন্ট বললাম কি, যে বিক্রিয়কগুলো নিচ্ছ, বিক্রিয়াত পদার্থ নিচ্ছ, তার ভৌত অবস্থার উপর নির্ভর করে কঠিন, তরল না গ্যাসীয়। যেমন সাপোজ আর একটা দেখাচ্ছি, এটা এক্সাম্পল, এবার H2O লিকুইড থেকে তুমি H2O ভেপারে গেছো, গ্যাস, এক্ষেত্রে এনথালপির যে পরিবর্তন হবে, আর তুমি যদি H2O সলিড থেকে H2O লিকুইডে যাও বা H2O ভেপারে যাও, তাহলে কি একই হবে এনথালপির পরিবর্তন? নিশ্চয়ই হবে না, নিশ্চয়ই হবে না। সলিড থেকে ভেপারে যাওয়া আর লিকুইড থেকে ভেপারে যাওয়া এনথালপি পরিবর্তন এখন তার ভৌত অবস্থার উপর নির্ভর করে। আর কি, তুমি না 1 মোল রিয়াকশন ঘটাচ্ছ, 1 মোল কার্বনের সাথে 1 মোল অক্সিজেনের রিয়াকশন ঘটাচ্ছ, আবার 2 মোল কার্বনের সাথে 2 মোল অক্সিজেনের রিয়াকশন ঘটাচ্ছ, তাহলে যেহেতু পরিমাণ আলাদা আলাদা নিয়েছি, তাহলে আলাদা আলাদা এনথালপি পাবো, এটাও বলে দিলাম। গ্রাফাইট নিলাম, হীরক নিলাম, তাহলেও এনথালপি পরিবর্তন আলাদা আলাদা হবে। আর ভেবে না, একটা বিক্রিয়া আমি 298 কেলভিন উষ্ণতায় ঘটাচ্ছি, আর একটা বিক্রিয়া ঘটাচ্ছি 373 কেলভিন উষ্ণতায়, তাহলে কি দুটো বিক্রিয়া যদি বিভিন্ন উষ্ণতায় ঘটাই, তাহলে কি এনথালপির পরিবর্তন একই হবে? কি মনে হচ্ছে? হবে না, এনথালপির পরিবর্তন এক হবে না, তার মানে উষ্ণতার উপরও নির্ভর করে। আর একটা কি, লাস্ট পয়েন্ট বলতে পারি, একটি রাসায়নিক বিক্রিয়া স্থির চাপে না স্থির আয়তনে সংগঠিত হচ্ছে, তার উপরও বিক্রিয়ার তাপ নির্ভর করে, করবে তো? একটা রাসায়নিক বিক্রিয়া স্থির আয়তনে ঘটছে, সেক্ষেত্রে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে বা শোষিত হবে, আর একটা বিক্রিয়া যেন স্থির চাপে হচ্ছে, সেই বিক্রিয়ার ক্ষেত্রে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে না শোষিত হবে, সেটাও নির্ভর করে। তাহলে কি কি বিষয়ের উপর এনথালপির পরিবর্তন নির্ভর করে সেটাও জেনে নিলাম। সব রিডিং পড়বে, কিন্তু বুঝে নেবে শুধু, তাহলেই হবে, ঠিক আছে? এরপরে আসছি, ভেবে নাও, যেটা পরীক্ষায় দেয়, এইটা দেয়, এতক্ষণ যা পড়ালাম রিডিং পড়লেই হবে, কিন্তু এইটা যেটা বলছি সেটা কিন্তু পরীক্ষায় দেবে। দুটো টার্ম আজকে নিয়ে আলোচনা করবো, দিয়ে ছুটি দেবো আজকে। একটা হচ্ছে গঠন তাপ, খুব সহজ এই পার্টটা, আর এখান থেকে একটা সহজ কোশ্চেন দেবে, সেটা তুমি খুব সহজেই করতে পারবে, গঠন তাপ। আর একটা হচ্ছে দহন তাপ, দহন তাপ, এটাকে বলা হয় হিট অফ ফরমেশন, হিট অফ ফরমেশন, আর এটাকে বলা হয় হিট অফ কম্বাশন। দহন তাপ আর গঠন তাপ, এটা কিন্তু দেয় পরীক্ষায়, হ্যাঁ, আগেই বলে দিই। সংজ্ঞা লিখতে দেবে, গঠন তাপ বলতে কি বোঝো আর দহন তাপ বলতে কি বোঝো। আমি গঠন তাপটাকে নিয়ে আগে আলোচনা করছি। সাপোজ তোমাকে একটা বিক্রিয়ার গঠন তাপ বলেছে এক্স কিলোজুল, এক্স কিলোজুল বা মাইনাস এক্স কিলোজুল। আচ্ছা, গঠন তাপকে কিভাবে লেখা হয়? হিট অফ ফরমেশনকে ডেল্টা এইচ সাফিক্সে এফ লেখা হয়। এটা অনেক আগে বলেছিলাম তোমাদের, দেখবে যখন কেমিক্যাল বন্ডিং পড়াচ্ছিলাম চ্যাপ্টারটা, আর সেখানে বলেছিলাম গঠন তাপ কোথায় বলেছিলাম, ল্যাটিস এনার্জি ক্যালকুলেশন, মনে পড়ছে কারো? ল্যাটিস এনার্জি ক্যালকুলেশন আমি বলেছিলাম যে হিট অফ ফরমেশন, হেসের সূত্র আর ল্যাটিস এনার্জি, এই বন্ড হেবার চক্র, হেসের সূত্র আর বন্ড হেবার চক্র থেকে এই ব্যাপারটা বলেছিলাম, মনে পড়ছে কারো?
তাহলে না, এটা বললাম একটা বিক্রিয়া ক্ষেত্রে গঠন তাপ মাইনাস এক্স কিলো জুল, এটার মানেটা কি? আচ্ছা, কার গঠন তাপ সেই পদার্থটা বলে দেবে। যেমন আমি বললাম কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ এক্স কিলো জুল বা ফরমেশন এনার্জি এক্স কিলো জুল। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে উপাদান মৌল থেকে 1 গ্রাম অণু যদি তুমি কার্বন ডাই অক্সাইড তৈরি করো, আগে সংজ্ঞা দিই, দাঁড়াও একটু, গঠন তাপের সংজ্ঞাটা দিই। কেটে গেছিল যেটা বলছিলাম, উপাদান মৌল থেকে 1 গ্রাম অণু পরিমাণ কোনো পদার্থ উৎপন্ন হওয়ার সময় যে পরিমাণ তাপের উদ্ভব হয় বা শোষণ হয় তাকে ওই পদার্থের গঠন তাপ বলে। সাপোজ আমি বলছি কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ, তার মানে ডান দিকে তোমাকে 1 গ্রাম অণু বা 1 মোল বা 1 গ্রাম মোল এটা ফিক্সড থাকবে। ডান দিকে এটা 1 গ্রাম মোল বা 1 মোল ফিক্সড থাকবে। এবার এই 1 মোল পদার্থ তুমি তৈরি করবে, কিভাবে তৈরি করবে? তার উপাদান পদার্থ মৌল থেকে। কার্বন ডাই অক্সাইড তৈরি করতে গেলে কি লাগে? কার্বন লাগে, আর কি লাগে? অক্সিজেন লাগে। ডান দিকে কোনো চেঞ্জ হবে না, তোমাকে বাঁ দিকে এই যে মৌলগুলো আছে তাদেরকে ব্যালেন্স করে এটা আনতে হবে। এটা যেমন ব্যালেন্স হয়ে আছে, এটা কোনো অসুবিধা নেই। এটা সলিড অবস্থায় আছে, এটা গ্যাসীয় অবস্থায় আছে, এটা গ্যাসীয় অবস্থায় তৈরি হয়েছে। তাহলে যে পরিমাণ তাপের উদ্ভব বা শোষণ হবে তাকে বলা হয় গঠন তাপ। এটা আরো একটু ভালো করে দিই, দেখো এইটা ভালো বুঝতে পারবে। সাপোজ আমি বললাম যে মিথেনের গঠন তাপ। মিথেনের গঠন তাপ মানে মিথেনকে তোমাকে ডান দিকে রাখতে হবে, আর এটা 1 মোল রাখতে হবে। আর এটা সাধারণত কি অবস্থায় থাকে? আমরা জানি গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে মিথেন তৈরি করব, কিভাবে তৈরি করব? 1 মোল মিথেন তার উপাদান আয়ন থেকে কি কি লাগবে বলো? কার্বন লাগবে আর হাইড্রোজেন লাগবে। এখন তুমি দেখো ডান দিকে মিথেন, এইটাকে চেঞ্জ করতে পারবো না, বাঁ দিকের গুলো আমি চেঞ্জ করব। যেমন সলিড অবস্থায় আছে, আর এখানে হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় আছে। ব্যালেন্স করতে গেলে ক অণু লাগবে? হাইড্রোজেন 2 অণু লাগবে, তাহলে 2 অণু। এইটা আমি চেঞ্জ করতে পারি বা পরিবর্তন করতে পারি, এই দিয়ে কোনো চেঞ্জ হবে না। এই যে মিথেন গ্যাসটা আমি তৈরি করলাম 1 গ্রাম মোল, তার উপাদান মৌলগুলো থেকে কার্বন এবং হাইড্রোজেন থেকে নির্দিষ্ট মোল অনুপাতে যে পরিমাণ তাপের উদ্ভব বা শোষণ হয় সেটা হচ্ছে মিথেন গ্যাসের ফরমেশন এনার্জি বা হিট অফ ফরমেশন, এনথালপি বলতে পারি, হিট অফ এনথালপি অফ ফরমেশন বা হিট অফ ফরমেশন। এইটা যত হবে তত। ম্যাক্সিমাম বিক্রিয়ার ক্ষেত্রে এটা নেগেটিভ হয়, ম্যাক্সিমাম বলতে পারো, একদম বেশিরভাগ ক্ষেত্রে। যেমন এটা একটু আগে আমি বলেছি কত, 393.5 কিলো জুল। তাহলে গঠন তাপ কাকে বলে জেনে গেলাম। তোমাকে সাপোজ বললাম যে C6H6 বেনজিনের গঠন তাপ বা গ্লুকোজ C6H12O6 গ্লুকোজের গঠন তাপ হিট অফ ফরমেশন -y কিলো জুল। এই সমীকরণটা লিখে দেখাতে বললাম, এই সমীকরণটা লিখে দেখাও দেখি কেউ, কিভাবে লিখবে? কেউ বলো, আমি লিখবো। সেটা আমি বলছি। প্রথমেই তোমাকে কি করতে হবে? অ্যারো দিয়ে ডান দিকে তোমাকে লিখতে হবে C6H12O6। গ্লুকোজ কি অবস্থায় থাকে? কঠিন তরল না গ্যাসীয়? সলিড অবস্থায়। কঠিন সলিড অবস্থায় থাকে। C6H12O6 ব্র্যাকেটে লিখলাম সলিড, এটা গ্লুকোজ। হ্যাঁ, এই ফর্মুলা দিয়ে আরো অনেক যৌগ লেখা যায়, তাই এটা গ্লুকোজ নিচে লিখে দিলাম। এবার এর উপাদান কি কি আছে? মৌল কার্বন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন সাধারণত H2 হিসাবে লেখা যায়, আর অক্সিজেন আছে O2 হিসাবে লেখা যায়। তাহলে কার্বন সাধারণ অবস্থায় কি থাকে? কঠিন।
হাইড্রোজেন সাধারণ অবস্থায় কি থাকে? গ্যাস। অক্সিজেন সাধারণ অবস্থায় থাকে গ্যাস। এবার আমি ডান দিকে এটা ফিক্সড, এটা চেঞ্জ করব না। এবার এটাকে ব্যালেন্স করব। কয় অণু কার্বন লাগবে? 6 অণু কার্বন লাগবে। হাইড্রোজেন কয় অণু লাগবে? 6 করব, তাহলে 6 12 হয়ে গেল। আর অক্সিজেন কত লাগবে? 6, তার মানে 3 করব, তাহলে হয়ে যাবে। এই সমীকরণ লেখার পর আমি কমা দিয়ে কি লিখবো? ডেল্টা এইচ এফ সমান -y কিলো জুল। এটা বোঝাতে চাইছি কিন্তু, হ্যাঁ। তাহলে গঠন তাপ কাকে বলে ক্লিয়ার হলো সবারই একদম। আবার অনেক সময় বলে প্রমাণ গঠন তাপ। প্রমাণ গঠন তাপ, তার আগে বলে দিই প্রমাণ অবস্থাটা কি। প্রমাণ অবস্থা, স্ট্যান্ডার্ড স্টেট বলা হয় এটাকে। প্রমাণ অবস্থা বা স্ট্যান্ডার্ড স্টেট। ডেল্টা এইচ এফ ইকুয়াল টু কি লিখলেন? যেহেতু আমি আগেই বলেছিলাম না, গ্লুকোজের প্রমাণ মানে গ্লুকোজের গঠন তাপ সমান -y কিলো জুল, সেই জন্য -y কিলো জুল লিখেছি। আমি ভ্যালুটা মনে নেই তো, সেই জন্য y লিখেছি। আচ্ছা, স্ট্যান্ডার্ড স্টেট প্রমাণ অবস্থা মানে কি বলতে চাইছে? প্রমাণ অবস্থা একটু আগেই বললাম। প্রমাণ অবস্থা বলতে বোঝাতে চাইছে যে বিক্রিয়াটা 298 কেলভিন উষ্ণতায় হচ্ছে, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হচ্ছে, আর 1 অ্যাটমসফিয়ার প্রেসারে হচ্ছে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থগুলো আছে সেটা বিশুদ্ধ অবস্থায় আছে। তাহলে বিশুদ্ধ অবস্থায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার প্রেসারে যদি কোনো বিক্রিয়া হয়, সেটা প্রমাণ অবস্থায় হচ্ছে। আর সেই অবস্থায় যে তাপ উদ্ভূত হয় বা শোষিত হয় সেটাকে বলা হয় প্রমাণ বিক্রিয়ার তাপ। প্রমাণ বিক্রিয়ার তাপ কাকে বলে জেনে গেছি। প্রমাণ বিক্রিয়ার তাপ আর প্রমাণ অবস্থা কাকে বলে জেনে গেছি। এখন তোমাকে ভেবে নাও, বলে দিয়েছে যে কার্বন ডাই অক্সাইডের প্রমাণ গঠন তাপ নির্ণয় করো। তখন কি করব? ডেল্টা এইচ এফ লিখবো, উপরে একটা নট বা জিরো লিখবো। এটা প্রমাণ গঠন তাপ আর এটা হচ্ছে গঠন তাপ। পার্থক্যটা বুঝলাম? প্রমাণ গঠন তাপ আর গঠন তাপ কিভাবে লেখা হয় আর ব্যাপারটা কি। এখানে বলেই দিচ্ছে যে এখানে কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হবে সেটা বিশুদ্ধ অবস্থায় থাকবে, কার্বন অক্সিজেন বিশুদ্ধ অবস্থায় থাকবে, আর কি যে তাপটা উৎপন্ন হবে সেটা প্রমাণ গঠন তাপ হবে তখনই যদি 1 অ্যাটমসফিয়ার প্রেসারে বিক্রিয়াটা ঘটে আর 298 কেলভিনে বিক্রিয়াটা ঘটে। তোমাকে সাপোজ বললো যে জলের প্রমাণ তাপ বা জলের প্রমাণ গঠন তাপ ডেল্টা এফ জিরো -286 কিলো জুল জলের H2O। তাহলে এটা কি বলতে চাইছে? যে তুমি যদি বিশুদ্ধ অবস্থায় হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসের বিক্রিয়া ঘটাও, সেখান থেকে বিশুদ্ধ H2O তৈরি হবে 298 কেলভিন উষ্ণতা এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসারে। আর এই বিক্রিয়ায় যে পরিমাণ তাপ উদ্ভূত হবে সেটা হচ্ছে 286 কিলো জুল। এই বিক্রিয়াটা লেখো দেখি কেউ। H2Oর প্রমাণ গঠন তাপ, এই বিক্রিয়াটা লেখো কেউ। H2 plus half O2. পুরো হচ্ছে না, নাদিয়া তো ঠিক লিখতে হচ্ছে না, ব্র্যাকেটে জি গুলো বলো। যেটা বলছো তোমরা আমি শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে H2 ব্র্যাকেটে জি, হাফ O2 ব্র্যাকেটে জি, তৈরি হবে H2O ব্র্যাকেটে এল, কমা দিয়ে কি লিখবো? ডেল্টা এইচ এফ জিরো সমান -286 কিলো জুল। এখান মধ্যে ক্লিয়ার হয়ে গেল সবাইকে প্রমাণ গঠন তাপ, গঠন তাপ কি, কিভাবে একটা গঠন তাপ লেখা হয়, হিট অফ ফরমেশন কিভাবে লেখা হয় বলে দিলাম সব। আচ্ছা, কয়েকটা বিষয়ে প্রমাণ গঠন তাপ সংক্রান্ত
কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় গঠনতাপ নয়, প্রমাণ গঠনতাপ সম্পর্কিত। হ্যাঁ, এগুলো সব বইতে লেখা আছে, অনেক বড় বড় করে লেখা আছে, জাস্ট রিডিং পড়ে নেবে। প্রমাণ গঠন তাপ নির্ণয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে, এগুলো কিন্তু এগুলো লিখে নেবে, বইতে যদি থাকে বইতে দাগ দিয়ে নেবে। কি কি বলছি? 1 নাম্বার যেটা আছে গুরুত্বপূর্ণ বিষয়, যে যেসব মৌলের একাধিক রূপভেদ থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, একাধিক রূপভেদ থাকে, তাদের ক্ষেত্রে যে রূপভেদটি প্রমাণ অবস্থায় সবচেয়ে স্থায়ী, মোস্ট স্টেবল, সেই রূপটিকেই আমাকে ওই মৌল থেকে উৎপন্ন কোনো যৌগের প্রমাণ গঠনতাপ নির্ণয়ে ব্যবহার করা হয়। এটার মানেটা কি? সাপোজ আমি তোমাকে বললাম কার্বন ডাই অক্সাইড তৈরি করব, আর এর প্রমাণ গঠন তাপ নির্ণয় করব, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের প্রমাণ গঠন তাপ নির্ণয় করব। তাহলে কোথা থেকে আমি পাবো? অক্সিজেন পাবো বিশুদ্ধ অবস্থায়, আর কার্বন পাবো। এবার আমাকে বলো, এখানে যে কার্বন লিখেছি আমি, তাহলে কার্বন মানে কি গ্রাফাইটও হতে পারে, কার্বন মানে আবার হীরকও হতে পারে, এছাড়া আরো কার্বনের আছে ফুলারিন হতে পারে, আরো অনেক কিছু আছে, গ্যাস কার্বন হতে পারে। কার্বনের তো অনেক রূপভেদ আছে। ক্রিস্টালিন রূপভেদ যদি বলি তাহলে গ্রাফাইট, হীরক আর ফুলারিন। এখন কোন রূপভেদটাকে নেব? প্রমাণ এনথালপি হিট অফ ফরমেশন যদি বের করি বা এনথালপি অফ ফরমেশন যদি বের করি, তাহলে কোন রূপভেদটাকে নেব বলো? গ্যাসীয়। মার খেয়েছো? কার্বন গ্যাস অবস্থায় থাকে। গ্রাফাইট। গ্রাফাইটকে নেব না হীরককে নেব, সেটা কার উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে যে কোন রূপভেদটা মোস্ট স্টেবল। বিশুদ্ধ কোনটা? বিশুদ্ধ বিশুদ্ধ নয়, মোস্ট স্টেবল। মোস্ট স্টেবল, স্টেবিএলি, স্টেবল, সবচেয়ে স্থায়ী, 1 নাম্বার, এবং বিশুদ্ধ। যেমন হীরকও বিশুদ্ধ, গ্রাফাইটও বিশুদ্ধ রূপে পাওয়া যায়, কিন্তু কোনটা মোস্ট স্টেবল সেটা ডিপেন্ড করে। এটা তাহলে মুখস্থ রাখতে হবে আমাকে, যেমন তোমাকে বলে দিই, যেমন সালফারের ক্ষেত্রেও তাই হয়। সালফারের অনেকগুলো রূপভেদ আছে, রম্বিক সালফার, মনোক্লিনিক সালফার, এগুলো শুনেছি আমরা। তাহলে সবচেয়ে স্থায়ী রূপভেদ হয়, যেমন কার্বনের ক্ষেত্রে গ্রাফাইট, লিখে রাখো বা বইতে থাকলে দাগ দিয়ে নাও। কার্বনের ক্ষেত্রে আমরা গ্রাফাইটকে মোস্ট স্টেবল রূপভেদ বলে মনে রাখি, উল্লেখ করি। আর সালফারের ক্ষেত্রে রম্বিক সালফার, রম্বিক সালফার, ঠিক আছে? তাহলে যদি কোনো কার্বন গঠিত বিক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ গঠন তাপ তৈরি করতে চাই, তাহলে কার্বনের ক্ষেত্রে গ্রাফাইট লিখবো, সালফারের ক্ষেত্রে রম্বিক সালফার লিখবো। এই দুটো মনে রাখবে। হ্যাঁ, আর কি আছে? প্রমাণ অবস্থায় যে কোনো মৌলের এনথালপির মান 0 ধরা হয়, তবে যে সমস্ত মৌলের একাধিক রূপভেদ আছে তাদের ক্ষেত্রে যে রূপভেদটি সবচেয়ে সুস্থিত, মোস্ট স্টেবল, তার এনথালপির মান 0 ধরা হয়। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি। আমি যেমন কার্বন এবং সালফারের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্টেবল রূপভেদটা বলেছি আমি গ্রাফাইট আর রম্বিক সালফার। তাই গ্রাফাইট এবং রম্বিক সালফারের এনথালপির মানকে 0 ধরা হয়, হীরক বা মনোক্লিনিক সালফারের মানকে 0 ধরা হবে না। যেমন আমি বোঝাচ্ছি, দেখো। প্রমাণ অবস্থায় কার্বন গ্রাফাইট অবস্থায় আছে, প্লাস O2, আর কার্বন হীরক আছে
এটা যাবে না। আচ্ছা, এক্ষেত্রে এর এনথালপির মান, সাপোজ বললাম এইচ, এর এইচ এর মান আর এর এইচ এর মান, এনথালপির মান বলছি কিন্তু, হ্যাঁ, কোন মৌলটার এনথালপির মান শূন্য ধরা হবে? কার্বন গ্রাফাইটের এনথালপির মান শূন্য ধরা হবে না কার্বন হীরকের এনথালপির মান শূন্য ধরা হবে? কার্বন গ্রাফাইটের মানটাকে শূন্য ধরা হবে। প্রমাণ অবস্থায় যে কোনো মৌলের এনথালপির মান শূন্য ধরা হয়, তবে যে সমস্ত মৌলের রূপভেদ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কার হবে, যারা বিশুদ্ধ অবস্থায় আছে সেটার গুলোকে শূন্য ধরা হবে। আবার কি লিকুইড অবস্থায় আছে ব্রোমিন, বা সলিড অবস্থায় আছে আয়োডিন, এই যে এদের এনথালপির মানও কিন্তু শূন্য ধরা হবে। সলিড বা লিকুইডের ক্ষেত্রে, বিশুদ্ধ সলিড আর বিশুদ্ধ লিকুইডের ক্ষেত্রে এনথালপির মান শূন্য ধরা হবে। ঠিক আছে, এই কটা পয়েন্ট যেগুলো লেখা আছে সেখান থেকে এই পয়েন্টগুলোকে দাগ দিয়ে দেবে। নেক্সট ক্লাসে আমি দহন তাপটা নিয়ে ডিসকাস করব। দহন তাপ, বা তুমি দহন তাপটা একটু বই থেকে দেখবে, দহন তাপ কাকে বলা হয়, প্রমাণ দহন তাপ কাকে বলা হয়। গঠন তাপ পর্যন্ত পড়িয়ে দিলাম, দহন তাপটা নেক্সট দিন আলোচনা করব, তবে তোমরা একটু দেখে নেবে। এর মধ্যে যা পড়ালাম কোনো কোশ্চেন থাকলে করো।